Hello students, welcome to ATPH Academy. I am your Krishnendu sir and today we're gonna learn CBSE class 10 the chapter heredity. Okay, so what is heredity? Actually heredity বলতে আমরা যা বুঝি যে দেখবে আমরা আমাদের প্যারেন্টসদের থেকে কিছু ক্যারেক্টার পেয়ে থাকি। অনেকেই বলে না যে এই ক্যারেক্টারটা আহ আমি আমার বাবার থেকে পেয়েছি, কেউ কোনো ক্যারেক্টার কেউ তার মায়ের থেকে পেয়েছে। তো এই যে একটা ক্যারেক্টার প্যারেন্টস থেকে তার যে অফস্প্রিং, এই অফস্প্রিং এ যে ট্রান্সমিট হয় সেটা কি প্রসেসের থ্রু ট্রান্সমিট হয়, কিভাবে ট্রান্সমিট হয়, সেই সমস্ত কিছু আমরা এই হেরিডিটি চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবো। তো আজকের এই চ্যাপ্টারটি খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার অফ ক্লাস 10। তোমাদের এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং লাগবে এবং শুধু তাই নয়, এই ক্লাসটা করে তোমরা অনেক কিছু জানতে পারবে। ওকে, তো চলো মন দিয়ে ক্লাসটা করো, না স্কিপ করে ক্লাসটা দেখতে থাকো। চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। সবের প্রথম ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হেরিডিটি নিয়ে আমাদের কিছু ইন্ট্রোডাকশন জেনে নিতে হবে। যে হেরিডিটি ইজ আ প্রসেস বাই হুইচ traits and characteristics are passed from parents to offspring through gene. ওকে, তো এই যে ট্রেডস বা ক্যারেক্টার এই ক্যারেক্টার গুলো পেরেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে ট্রান্সফার হয় কিসের থ্রু? না জিনস এর থ্রু। কিসের থ্রু ট্রান্সফার হয়? জিনের থ্রু। বোঝা গেল? ইট প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন ডিটারমাইনিং অ্যান ইন্ডিভিজুয়ালস ফিজিক্যাল and biological features such as eye color, height, hair type, and even certain behavior. মানে অনেকেই দেখবে আমাদের হেয়ার অনেকের স্মুথ, যেমন আমার হেয়ার স্মুথ, অনেকের দেখবে কার্লি হেয়ার থাকে, অনেকের আই কালার মানে পিউপিলের কালারটা ব্লুইশ হয়, গ্রিনিশ হয়, ব্রাউনিশ হয়, কারো আবার ব্ল্যাক হয়। ঠিক আছে, তো এই যে ডিফারেন্ট ট্রেটস বা ক্যারেক্টার গুলো, এগুলো আমরা কোথা থেকে পাই? না আমাদের পেরেন্টসদের থেকে পাই। তো সেটা কিভাবে পাই? এই হেরিডিটির থ্রুই পেয়ে থাকি। তো the study of heredity is called জেনেটিক্স। তো হেরিডিটিকে নিয়ে স্টাডি করাটাকে কি বলবো? জেনেটিক্স বলবো। তো এই চ্যাপ্টারটাকে অনেকে জেনেটিক্সও বলে থাকে। and it was first scientifically explained by গ্রেগর মেন্ডেল। অ্যাকচুয়ালি এনার পুরো নাম হচ্ছে গিয়ে, এই সায়েন্টিস্টের পুরো নাম গ্রেগর জোহান মেন্ডেল, who is also known as, কি নামে জানা যায়? দ্য ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, এনাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয় বিকজ কি his experiments and on pea plant help establish the fundamental principle of heredity. তো তিনি পি প্ল্যান্টকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন এবং এই এক্সপেরিমেন্টের জন্যই আজকে আমরা জেনেটিক্স এই চ্যাপ্টারটি পড়তে পারছি, জেনেটিক্সকে নিয়ে জানতে পারছি। ঠিক আছে, নয়তো আমরা জেনেটিক্স নিয়ে জানতেই পারতাম না। সবের প্রথম ইনিই বলেছিলেন। তো হেরিডিটি ওয়ার্কস থ্রু ট্রান্সমিশন অফ জিন। এক জিন একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হওয়ার ফলেই ক্যারেক্টার গুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিট হয়। তো জিন কি, এটা আমরা একটুক্ষণ পরে জানতে চাচ্ছি। ঠিক আছে, তো হুইচ আর, এই জিনকে বলা হচ্ছে হুইচ আর ইউনিটস অফ ইনহেরিটেন্স লোকেটেড অন ক্রোমোজোম ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ সেল। বোঝা গেল? তো জিনস হচ্ছে গিয়ে সেলের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। কোথায় থাকে আরো ডিটেলস দিয়ে আমরা জানবো, একটু ওয়েট করে যাও। তো দিস জিনস আর মেড আপ অফ ডিএনএ মলিকিউল। জিন কি নিয়ে তৈরি হয়? ডিএনএ। ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, which carries the genetic instruction for the development and functioning of all living organism. তো এই ডিএনএ হচ্ছে কি অ্যাকচুয়ালি জিনকে তৈরি করে এবং এই জিন জেনেটিক কিছু ইনস্ট্রাকশন বা কিছু ডেটা ক্যারি করে নিয়ে যায় একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে কোনো একটা অর্গানিজমের মধ্যে। Understanding heredity helps explain variation among individual, inherited disease, and even the principle of evolution.
তা আমরা এই হেরিডিটি চ্যাপ্টারটা পড়বো কেন? হেরিডিটি পড়ে আমরা কি এমন জিনিস জানতে পারবো? তো সবের প্রথমে দেখো, আমরা আমাদের মধ্যে ডিফারেন্ট যে ভেরিয়েশন কিভাবে এসছে সেটা জানতে পারবো। ভেরিয়েশন বলতে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে কারো হেয়ার স্মুথ, কারো হেয়ার কার্লি, কিন্তু আমরা সবাই তো হিউম্যান, কিন্তু এরকম একজনের হেয়ার স্মুথ আরেকজনের হেয়ার কার্লি কেন হলো? এই যে ডিফারেন্ট ক্যারেক্টার, একই জিনিসের ডিফারেন্ট ক্যারেক্টার, এটাকেই বলছে ভেরিয়েশন। তো এই ভেরিয়েশন নিয়ে আমরা জানতে পারবো। ইনহেরিটেড ডিজিজ মানে আমার যদি ফিউচার মানে পাস্ট জেনারেশনে কোনো একটা ডিজিজ থেকে থাকে, তাহলে সেই ডিজিজটা আমারও হওয়ার চান্স আছে। তো আমরা জানতে পারবো যে আমার আগে থেকেই জানতে পেরে যাবো যে আমার কি কি ডিজিজ হতে পারে। ইভেন দ্য প্রিন্সিপাল অফ ইভলিউশন, ইভলিউশন কি নিশ্চয়ই তোমরা জানো, যদি না জেনে থাকো আমি বলছি। ইভলিউশন হচ্ছে গিয়ে যত মানে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি টাইম টু টাইম আমাদের মধ্যে কিছু ভেরিয়েশন আসতে থাকে, এবং সেই ভেরিয়েশন গুলো একসাথে পরপর 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 অ্যাকুমুলেটেড হয়ে একটা নিউ টাইপ অফ স্পিসিস বা অর্গানিজমকে তৈরি করে, যেটাকে আমরা এক কথায় এই প্রসেসটাকে বলছি ইভলিউশন। তো জেনেটিক্স পড়লে আমরা ইভলিউশনটাকেও ঠিক মতো করে বুঝতে পারবো। বোঝা গেল? নেক্সট, তো ইট ইজ আ কি টপিক ইন বায়োলজি লিঙ্কিং জেনেটিক্স টু স্টাডি অফ লাইফ অ্যান্ড হাউ অর্গানিজম পাস টু দেয়ার ট্রেটস ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। বোঝা গেল? তো কিভাবে একটা অর্গানিজম একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে কিছু ক্যারেক্টার বা কিছু জিনকে ট্রান্সমিট করে, আমরা এই চ্যাপ্টারের থ্রু জানতে পারবো। তো চলো নেক্সট স্লাইড যাওয়া যাক। ফার্স্টই আমরা করব কি, অ্যাকুমুলেশন অফ ভেরিয়েশন ডিউরিং রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের সময় অ্যাকুমুলেশন কি করে হয়, কার না ভেরিয়েশনের। তো সবে আগে ভেরিয়েশন কি সেই জিনিসটা জেনে নিন। বলছে ভেরিয়েশন রেফার্স টু দ্য ডিফারেন্সেস ইন ট্রেটস অ্যামং ইন্ডিভিজুয়াল অফ স্পিসিস। একটু আগেই আমি বললাম কি ভেরিয়েশন কাকে বলবো, একই স্পিসিসের মধ্যে। যেমন উই হিউম্যান, আমরা একটা স্পিসিস, আমি হিউম্যান, তুমি যে হিউম্যান, তোমরা হিউম্যান, তো আমরা সবাই হিউম্যান স্পিসিস, কিন্তু আমাদের মধ্যে একই জিনিসের ওপর বা একই ক্যারেক্টারের ওপর কিছু চেঞ্জেস দেখতে পাই আমরা। যেমন কারো আই পিপলের কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক, তো কারো ব্লু। এই যে ডিফারেন্ট চেঞ্জেসটা এলো, এটাকেই বলছে ভেরিয়েশন। বোঝা গেল? তো দিজ ভেরিয়েশন arises due to the changes in genetic material during reproduction and play a crucial role in evolution। তো এই ভেরিয়েশনটা আসে কখন, যখন রিপ্রোডাকশন হয়, তখন জেনেটিক মেটেরিয়ালের মধ্যে কিছু চেঞ্জেস আসে। তো সেই চেঞ্জেস গুলো আসার ফলেই ভেরিয়েশন তৈরি হয়, এবং এই একটা একটা করে ভেরিয়েশন আস্তে 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 মিলিয়নস অফ বিলিয়নস অফ ইয়ার পর যখন অনেকগুলো ভেরিয়েশন একসাথে অ্যাকুমুলেটেড হয়ে যায়, তখন দেখা যায় কমপ্লিটলি একটা নিউ স্পিসিস তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলছি কি ইভলিউশন। বোঝা গেল? তো ওভার জেনারেশন স্মল ভেরিয়েশনস অ্যাকুমুলেট লিডিং টু সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দা স্পিসিস, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম, এই জিনিসটাই বলছে এখানে। তো ভেরিয়েশনের কজ কি, কেন ভেরিয়েশন হয়? অ্যাট ফার্স্ট দ্য মেন কজ হচ্ছে এরর্স ইন ডিএনএ কপি। দেখো আমাদের যে সেল, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের খুব মিনিমাম অ্যামাউন্ট অফ সেল ছিল, মিনিমাম মানে তাও অনেকটা, বাট এখনের থেকে অনেকটা মিনিমাম অ্যামাউন্ট অফ সেল ছিল। কিন্তু তারপরে আমরা বড় হয়েছি, আমাদের অনেক সেলের নাম্বার বেড়েছে। তো সেলের নাম্বার বাড়তে গেলে কি হবে, সেলকে ডিভিশন যেতে হবে, সেল ডিভিশন হবে, সেলকে ডিভিশন হতে গেলে সেলের মধ্যে যা কিছু আছে সবাইকে ডিভিশন হতে হবে, মানে সবারই কপি তৈরি হতে হবে। তো সেলের মধ্যে নিউক্লিয়াসের ভেতর কে আছে, ডিএনএ আছে, তাহলে ডিএনএ এরও কপি হতে হবে। তো ডিএনএ কে কপি করার সময় যদি কোনো চেঞ্জেস হয়ে যায় ডেটাতে, তখন সেটাকে আমরা কি বলবো, মিউটেশন বলবো। তো সেই মিউটেশনের জন্য ভেরিয়েশন আসতে পারে। ঠিক আছে, মিউটেশনের জন্য ভেরিয়েশন আসতে পারে। বলছে ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন মাইনর মিস্টেকস ক্যান অকার লিডিং টু ভেরিয়েশন। ডিএনএ রেপ্লিকেশনের সময় কিছু মাইনর মিস্টেক হতে পারে, তার জন্য ভেরিয়েশন আসতে পারে। সাম মিউটেশন ক্যান বি বেনিফিশিয়াল, হার্মফুল অর ন্যাচারাল। কিছু মিউটেশন বেনিফিশিয়ালও হতে পারে। অলওয়েজ যে চেঞ্জেস মানেই খারাপ হবে বা আমাদের জন্য একটা ডিজিজ তৈরি করবে তা কিন্তু নয়। অনেক সময়ই চেঞ্জেস গুলো বেনিফিশিয়াল হয়, আবার ম্যাক্সিমাম সময়ই চেঞ্জেস গুলো হার্মফুল হয়।
এবং অবভিয়াসলি এই চেঞ্জেস গুলো ন্যাচারাল হয়ে থাকে। নেক্সট রিজন হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা হিউম্যানরা আরো যত ইম্পর্টেন্ট হায়ার অর্গানিজমস আছে তারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করি। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় একটা যাকে বলে ঘটনা হয় সেটা হচ্ছে গিয়ে কি হয় না ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট হয়। দেখো ইনভলভ দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউশনের ফলে কি হয় মেলের গ্যামেটের মধ্যে যে ক্যারেক্টার গুলো এবং ফিমেল গ্যামেটের মধ্যে যে ক্যারেক্টার গুলো তাদেরও ফিউশন হয় এবং দুটো ফিউশনের ফলে একটা নিউ জেনেটিক কম্বিনেশন তৈরি হয় যেটাকে বলছে জেনেটিক রিকম্বিনেশন এবং এই কারণে ভেরিয়েশন হয়ে থাকে। ওই জন্য আমরা আমাদের পেরেন্টসদের থাকতে মানে পেরেন্টসদের মতো একদম এক্স্যাক্টলি কপি হই না, কিছুটা ভেরিয়েশন আমাদের মধ্যে থাকে পেরেন্টসদের থেকে। আমরা কি একদম পেরেন্টসদের কপি হই? একদমই না, আমরা পেরেন্টসদের থেকে স্লাইট ডিফারেন্ট হই। সেটা কেন হয়? এই ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের জন্যই হয়। ওকে, কিছু ক্যারেক্টার আমরা পেরেন্টস অর্থাৎ ফাদারের থেকে পাবো, কিছু ক্যারেক্টার আমরা মাদারের থেকে পাবো। নেক্সট হচ্ছে কি অফস্প্রিং ইনহেরিট ট্রেটস ফ্রম বোথ প্যারেন্টস ইনক্রিজ ভেরিয়েশন। অফস্প্রিং মানে যারা ফিউচার চিলড্রেন হবে তো তারা তাদের পেরেন্টসদের থেকে মানে বোথ ফাদার এন্ড মাদারের থেকে ট্রেট গুলো কারেক্ট করে, তো সেই জন্য ভেরিয়েশন হয় যেটা আমি বললাম। নেক্সট হচ্ছে ক্রসিং ওভার ইন মিওসিস। এই যে মিওসিস ক্রসিং ওভার তোমরা জেনে থাকবে, আপার ক্লাসে জানবে বা এই ক্লাসে বা আগেও জেনেছো, হয়তো মিওসিস সেল ডিভিশনের কথা শুনেছো। তো মিওসিস সেল ডিভিশনে একটা ফেনোমেনা হয় বা একটা ইনসিডেন্ট ঘটে যার নাম কি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারে কি হয় না ক্রোমোজোম গুলো তাদের পার্ট গুলো এক্সচেঞ্জ করে। তো এক্সচেঞ্জ করলে কি হবে না ডেটা ডিএনএ যে ডেটা গুলো সেগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এক্সচেঞ্জ হলে নিউ নিউ ডেটা তৈরি হবে। তো সেই নিউ নিউ ডেটার জন্য কি হবে ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যাবে এবং ভেরিয়েশন হবে। ওই জন্য বলছে কি ডিউরিং গ্যামেট ফরমেশন ক্রোমোজোম এক্সচেঞ্জ জেনেটিক মেটেরিয়াল ক্রিয়েটিং নিউ জিন কম্বিনেশন এবং যার কারণে কি হতে পারে যার কারণেও কিন্তু ভেরিয়েশন আসতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কিছু বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টে কিছু ফ্যাক্টর থাকতে পারে, যেমন এক্সটার্নাল কন্ডিশন লাইক টেম্পারেচার, নিউট্রিশন, হ্যাবিটেট, এরাও ইনফ্লুয়েন্স করতে পারে ট্রেডকে ওভার জেনারেশন। বোঝা গেল? বেশ কিছু জেনারেশন ধরে এরাও কিন্তু ট্রেডকে ইনফ্লুয়েন্স করতে পারে এবং এদের ইনফ্লুয়েন্সের জন্য কি হয় ট্রেডের মধ্যে চেঞ্জেস আসে, ভেরিয়েশন আসে। যেমন তোমরা পরে জানতে পারবে একটা আইল্যান্ড এর নাম জানতে পারবে যার নাম গ্যালাপেগাস আইল্যান্ড। তো সেই গ্যালাপেগাস আইল্যান্ডে ফিঞ্চ বার্ড ছিল, ফিঞ্চ বার্ড। সেই ফিঞ্চ বার্ড যখন সেই গ্যালাপেগাস আইল্যান্ডে অনেক ফিঞ্চ বার্ড হয়ে গেল তখন কি হয় তাদের ফুডের শর্টেজ দেখা দিল। তো সবাই যদি একই ধরনের ফুড খায় তখন তো সেটা নিয়ে ফুডের শর্টেজ আসবেই এবং সেখানে স্ট্রাগল চলে আসবে, কম্পিটিশন চলে আসবে। তো তখন কি হলো কিছু ফিঞ্চ তাদের বিকটাকে চেঞ্জ করলো। কিভাবে চেঞ্জ হলো? যে হঠাৎ করে চেঞ্জ করে ফেললো তা নয়, এটা বেশ কয়েকটা জেনারেশন ধরে স্লাইটলি চেঞ্জ হতে 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 চেঞ্জ হলো এবং বিগ চেঞ্জ হওয়ার ফলে কি হলো তারা ডিফারেন্ট টাইপস অফ ফুডের ওপর ডিপেন্ড করতে শুরু করলো। কেউ ক্রপস এর উপর ডিপেন্ড করলো, তো ইনসেক্টের উপর ডিপেন্ড করলো, কেউ ফ্রুটস এর উপর ডিপেন্ড করলো। এর ফলে কি হলো তাদের যে ফুডের যে স্কারসিটি সেটা কিন্তু আর থাকলো না। বোঝা গেল? তো সেটার জন্য ভেরিয়েশন হলো, এক্সটার্নাল ফ্যাক্টর এখানে ভেরিয়েশন করিয়ে দিল। বোঝা গেল? তো এইভাবে হচ্ছে কি ভেরিয়েশন হয়ে থাকে। আই হোপ এই স্লাইডটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি অসুবিধে হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো আমরা এখন নেক্সট স্লাইডের দিকে মুভ করি। নেক্সট হচ্ছে গিয়ে এই যে ভেরিয়েশনটা হয় এর ইম্পর্টেন্স কি, ভেরিয়েশন হলে আমাদের কি হেল্প হয় বা হওয়াটা আদৌ ঠিক কিনা, উচিত কিনা, বেনিফিশিয়াল কিনা। হয় অবশ্যই বেনিফিশিয়াল। কেন না বেসিস অফ ইভলিউশন, বেসিস অফ ইভলিউশন। ওকে, বেসিস অফ ইভলিউশন কি বলছে? ওভার টাইম অ্যাকুমুলেটেড ভেরিয়েশন লিডস টু দ্য ফরমেশন অফ নিউ স্পিসিস। সময়ে সময়ে কি হয় ভেরিয়েশনের ফলে নিউ স্পিসিস তৈরি হয়। ওই যে অনেক দিন ধরে ভেরিয়েশন গুলো অ্যাকুমুলেটেড হয়ে নিউ স্পিসিস তৈরি হয় যেটাকে আমরা কি বলি স্পিসিয়েশন বলি। নিউ স্পিসিস তৈরি হওয়াটাকে আমরা কি বলি স্পিসিয়েশন বলি।
সার্ভাইভাল অ্যাডভান্টেজ, নিউ ক্যারেক্টার এলে কি হবে, যত দিন যাচ্ছে গ্র্যাজুয়ালি কি আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হতে গেলে এবার চেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেদেরকে অ্যাডাপ্ট করে থাকতে গেলে আমাদেরকেও চেঞ্জেস করতে হবে নিজেদের মধ্যে। তো সেই চেঞ্জেস গুলো আসবে কি করে, ভেরিয়েশনের থ্রুই তো আসবে। অর্থাৎ ভেরিয়েশন কিন্তু আমাদের সার্ভাইবিলিটিটাকে ঠিকঠাক রাখছে। নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি, যত বেশি ভেরিয়েশন হবে তত জেনেটিক ডিফারেন্সেস হবে এবং অর্গানিজম, এবং তত ডিফারেন্ট টাইপস অফ লাইফ আর্থে আসবে, যার ফলে বায়োডাইভার্সিটি রিচ হবে ধীরে ধীরে। ফর এক্সাম্পল, ইন ব্যাকটেরিয়া সাম মিউটেশন মেক দেম রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক, কিছু মিউটেশন হয়ে গেলে তারা অ্যান্টিবায়োটিক থেকে রেজিস্ট্যান্ট হয়ে যায়। ওভার টাইম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট স্ট্রেনস dominate due to their survival advantages। টাইম টু টাইম কি হয়, ওই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে স্ট্রেন গুলো তারা কিন্তু সার্ভাইভাল অ্যাডভান্টেজ পেয়ে থাকে। মানে যে ধরো আমি ধরো স্ট্রেপ্টোমাইসিন ধরে নিই, তো স্ট্রেপ্টোমাইসিন যদি রেজিস্ট্যান্স পেয়ে যায় তখন কি হবে, তাকে স্ট্রেপ্টোমাইসিন দিলে কিন্তু সেই ব্যাকটেরিয়াটা আর মারা যাবে না, তো তাদের সার্ভাইবিলিটি বেড়ে গেল। তো এইভাবে কি হয়, ভেরিয়েশন এই জিনিসগুলোতে হেল্প করে এবং বেনিফিশিয়াল প্রুভ হয়। বোঝা গেল? তো চলো নেক্সট স্লাইডে আমরা যাই। তো চলো আমরা জেনে নিই কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি এই জেনেটিক্স চ্যাপ্টারে বা হেরিডিটির। ইম্পর্টেন্ট কিছু টার্মিনোলজি আমরা জেনে নিই। সবের প্রথমে আমরা যেটা জানবো সেটা কি, যে জিন কাকে বলে। সবের প্রথমে আমরা যেটা জানবো সেটা জানবো কি, জিন কাকে বলে। তো চলো জেনে নেওয়া যাক জিন কাকে বলে। জিন হচ্ছে গিয়ে পার্ট অফ ডিএনএ which represent a character. Part of DNA which represent a character. বোঝা গেল? সেটাকে আমরা জিন বলবো। যেমন এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএ ঠিক এই পার্টটা একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে, তো এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা জিন বলছি। বোঝা গেল? এই জিন থেকে কি হয়, এই জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। বোঝা গেল? নেক্সট টার্ম হলো গিয়ে লোকাস। নেক্সট টার্ম হচ্ছে কি, লোকাস। লোকাস, লোকাস কি, পজিশন on DNA where gene is located is known as locus। এর মানে হচ্ছে গিয়ে ডিএনএ যে পজিশনে ওই জিনটি লোকেটেড আছে সেই পজিশনটাকে কি বলা হয়, লোকাস বলা হয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে গিয়ে কি, অ্যালিল। নেক্সট টার্ম কি, অ্যালিল। অ্যালিল
অ্যালিল কাকে বলবো? অ্যালিল বলবো হচ্ছে গিয়ে a variant of a gene such as for height. A variant of a gene such as for height. A variant of a gene মানে জিনের একটা ভেরিয়েন্ট, কোনো একটা লোকাসে জিনের যে ভেরিয়েন্ট রয়েছে তাকেই আমরা কি বলবো না অ্যালিল বলবো। ঠিক আছে, ভেরিয়েন্ট of a gene located on a locus is called allele. For example, allele for height যদি বলি আমি, allele for height, আমি সেটাকে allele for height কে ক্যাপিটাল A and স্মল a ধরে নিতে পারি, ক্যাপিটাল A আর স্মল a ধরে নিতে পারি। বোঝা গেল? এইবার এই ক্যাপিটাল এ একটা স্মল এ একটা ধরলাম কেন? এই দুটোই কিন্তু অ্যালিল, এই দুটোই কিন্তু অ্যালিল। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটাকে আমরা বলছি ডমিন্যান্ট অ্যালিল, আর একটাকে আমরা বলছি রিসেসিভ অ্যালিল। বোঝা গেল? যেমন এখানে দেখো, এখানে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই পার্টিকুলার লোকাসে একটা কি আছে, পার্পেল কালারের জন্য কি আছে না অ্যালিল আছে। আর ঠিক একই লোকাসে এই ক্রোমোজোমে একটা কি কালার আছে না হোয়াইট কালারের জন্য অ্যালিল আছে। বোঝা গেল? তো এইরকম হচ্ছে অ্যালিল। এবার ডমিন্যান্ট অ্যালিল কি আর রিসেসিভ অ্যালিল কি সেটা আমরা দেখব। ফোর হচ্ছে গিয়ে ডমিন্যান্ট অ্যালিল, ডমিন্যান্ট অ্যালিল, ডমিন্যান্ট অ্যালিল কাকে বলবো? an allele that express its phenotype even when another allele is present. an allele, একটা আলাদা কালার নিয়ে নিই, an allele that express its phenotype even when another allele is present, even when another allele is present, তখন তাকে আমরা ডমিনেন্ট অ্যালিল বলবো। যদি ধরে নাও আমি এখানে বললাম কি যে ক্যাপিটাল এ, আমি এখানে বললাম কি ধরে নাও ক্যাপিটাল এ কাকে রিপ্রেজেন্ট করে? টল কে রিপ্রেজেন্ট করে। আর স্মল এ কাকে? শর্ট কে রিপ্রেজেন্ট করে। বোঝা গেল? এবার আমি এখানে একটা অ্যালিলিক একটা স্ট্রাকচার দিলাম ক্যাপিটাল এ স্মল এ। তো এটা কিরকম ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবে? টল কে রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল? তো তাহলে এখানে ক্যাপিটাল এ আর স্মল এ দুই ধরনের অ্যালিলই আছে, কিন্তু এই টল কে রিপ্রেজেন্ট করবে। তার মানে কি দাঁড়ালো? যে এখানে ক্যাপিটাল এটা হচ্ছে কি ডমিন্যান্ট অ্যালিল, এখানে কি ক্যাপিটাল এটা কি তার মানে ডমিন্যান্ট অ্যালিল। বোঝা গেল? আর রিসেসিভ অ্যালিল কি? রিসেসিভ অ্যালিল হচ্ছে গিয়ে একই রকম ভাবে আমরা দেখবো রিসেসিভ অ্যালিল, রিসেসিভ অ্যালিল বলছে an allele that only express its phenotype when both allele are present. an allele an allele
that only express its phenotype when both alleles are present. ঠিক আছে, যেমন এখানে স্মল এটাকে দেখো, স্মল এ কিন্তু শর্ট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। এখানে স্মল এ থাকা সত্ত্বেও ইন স্পাইট অফ প্রেজেন্স অফ স্মল এ এখানে কিন্তু শর্ট ক্যারেক্টারটা আসছে না। বোঝা গেল? তাহলে এই শর্ট ক্যারেক্টারটা কখন আসবে? যদি আমি এরকম একটা ফেনোটাইপ নিই, স্মল এ দুটোই স্মল এ আছে, তো তখনই এটা কি আসবে? শর্ট আসবে, তখনই এটা শর্ট ক্যারেক্টার শো করবে। তো এই স্মল অ্যালিলটাকে আমরা কি বলবো? রিসেসিভ অ্যালিল বলবো। তাহলে বোঝা গেল জিন, লোকাস, অ্যালিল, ডমিন্যান্ট অ্যালিল এবং রিসেসিভ অ্যালিল। আই হোপ এই টার্মিনোলজি গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। আরো কিছু টার্মিনোলজি আমরা দেখবো, চলো সেটা নেক্সট স্লাইডে দেখি। তো চলো এবার আমরা আর কিছু টার্মিনোলজি জানি। প্রথম টার্মিনোলজি কি? যে ক্রোমোজোম। ক্রোমোজোম জেনেটিক্স পড়তে গেলে ক্রোমোজোম কি সেটা অবশ্যই জানতে হবে। ক্রোমোজোম, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো থ্রেড লাইক স্ট্রাকচার ইন আ সেল। থ্রেড লাইক স্ট্রাকচার ইন আ সেল, সেল নিউক্লিয়াস অ্যাকচুয়ালি। থ্রেড লাইক স্ট্রাকচার within a cell's nucleus। বোঝা গেল? থ্রেড লাইক স্ট্রাকচার উইথিন আ সেল নিউক্লিয়াস ইজ নোন অ্যাজ ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের এখানে যে আরো কিছু জানতে হবে সেটা হচ্ছে গিয়ে টু টাইপস অফ ক্রোমোজোম হয়। তো সবে থেকে ক্রোমোজোম গুলো দেখতে কিরকম হয়? এরকম দেখতে হয়। ক্রোমোজোম গুলো দেখতে এরকম হয়। দেখো, এই যে দুটো ক্রোমোজোমকে দেখানো হচ্ছে, এটা একটা ক্রোমোজোম এবং এটা আরেকটা ক্রোমোজোম। বোঝা গেল? এই ক্রোমোজোমের মাঝে যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলছি? সেন্ট্রোমিয়ার বলছি। ক্রোমোজোমের মাঝে এই পয়েন্টটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলছি। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। বোঝা গেল? ঠিক তেমনি ভাবে এটাও হচ্ছে একটা সিঙ্গেল ক্রোমোজোম। এখন তোমাদের মনে এই প্রশ্ন আসতে পারে, স্যার এটা স্ট্রাকচার এরকম দেখতে, এটা স্ট্রাকচার এরকম দেখতে কেন? এই স্ট্রাকচারটাই এরকম হয়ে যায় আফটার রেপ্লিকেশন। রেপ্লিকেশনের পরে ক্রোমোজোমটা এই স্ট্রাকচারটাই এরকম হয়ে যায়। এটাও একটা সিঙ্গেল ক্রোমোজোম, এটাও একটা সিঙ্গেল ক্রোমোজোম। এই সিঙ্গেল ক্রোমোজোম দুটোকে পাশাপাশি থাকা ক্রোমোজোমকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। হোমোলোগাস ক্রোমোজোম জিনিসটা কি? চলো আমরা দেখে নিই। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম এর সবের প্রথমে আমাদের জানতে হবে কি হোমোমিন কি আর লোগোমিন কি। হোমোমিন মানে হচ্ছে গিয়ে সেম, আর লোগাস মিন হচ্ছে গিয়ে অরিজিন বা সোর্স। অরিজিন মানে সেম অরিজিন থেকে যে দুটি ক্রোমোজোম তৈরি হচ্ছে তাদেরকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলবো। তাহলে কি করে বলবো? ক্রোমোজোমস, ক্রোমোজোমস originated from
same logos is known as homologous chromosome. বোঝা গেল? আর নন হোমোলোগাস ক্রোমোজোম কি? নন হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে ক্রোমোজোম অরিজিনেটেড ফ্রম ডিফারেন্ট লোকাস হবে। তাহলে আমি যদি বলি নন হোমোলোগাস ক্রোমোজোম, নন হোমোলোগাস ক্রোমোজোম, নন হোমোলোগাস মানে ডিফারেন্ট লোকাস থেকে তৈরি হবে। তাহলে লেখো যে ক্রোমোজোম originated from different location তাকে আমরা নন হোমোলোগাস ক্রোমোজোম বলবো। মানে আমি যদি আহ দুটো একটা মানে দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে ড্র করি, ধরে নাও এটা একটা হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এটা হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। ওকে, সেন্ট্রোমিয়ারের পর এইগুলো হচ্ছে গিয়ে একটা ক্রোমাটিড, আর এটা হচ্ছে গিয়ে একটা ক্রোমাটিড। এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, এটাকে আমি রেড কালার দিয়ে ড্র করছি। এরা হচ্ছে গিয়ে হোমোলোগাস ক্রোমোজোম। বোঝা গেল? তুমি এভাবেও ড্র করতে পারো হোমোলোগাস ক্রোমোজোমকে, অথবা তুমি এভাবেও ড্র করতে পারো, মানে এইভাবেও ড্র করতে পারো। কিরকম? এভাবেও ড্র করতে পারো। এরা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম। বোঝা গেল? এবার এদের এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় ক্রোমাটিড। এইগুলোকে কি বলা হয়? ক্রোমাটিড। ক্রোমাটিড। এই যে এগুলোকে ক্রোমাটিড বলা হয়, এটাকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। 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 বোঝা গেল? এইবারে এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলবো? কি বলবো? সিস্টার ক্রোমাটিড বলবো। কি বলবো? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। এই টার্মগুলো জানতে হবে। সিস্টার ক্রোমাটিড। কেন সিস্টার ক্রোমাটিড? সিস্টার কোথা থেকে তৈরি হয়? সিস্টারের মানে দুজন সিস্টারের মাদার তো একই হয়, তাই না? তো এরা সেম লোকেশন থেকে তৈরি হয়েছে, এই জন্য এদেরকে সিস্টার ক্রোমাটিড বলে। সেম জিনিস, এটাকেও আমরা সিস্টার ক্রোমাটিড বলতে পারবো, একে অথবা একে। একেও আমরা কি বলতে পারবো? সিস্টার ক্রোমাটিড বলতে পারবো। সিস্টার ক্রোমাটিড বলতে পারবো। রাদার দেন এরা এই দুটো, এইটা ধরো একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা ধরো একটা হোমোলোগাস ক্রোমোজোম। বোঝা গেল? তো এবার এই দুটো ক্রোমোজোম, এরা তো নন হোমোলোগাস ক্রোমোজোম, তাই না? এরা একে অপরের তো নন হোমোলোগাস ক্রোমোজোম। এরা এরা তো নন হোমোলোগাস ক্রোমোজোম, তাই না? এরা নন হোমোলোগাস ক্রোমোজোম। তো এদের এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলবো? সেই জন্য নন সিস্টার ক্রোমাটিড। কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড বলবো। বোঝা গেল? তো এই কনসেপ্টটা তোমাদের জানা খুবই দরকার ছিল।
এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, আর এটা একটা, এই দুটো একটা হোমোলোগাস ক্রোমোজোম। তো এদের হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডদেরকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি, আর নন হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডকে আমরা কি বলি, নন সিস্টার ক্রোমাটিড বলে থাকি। বোঝা গেল ব্যাপারটা কি? খুবই সহজ জিনিস এটা। নেক্সট আমরা, আশা করছি এই স্লাইডটা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইড চলি আমরা, চলো। নেক্সট স্লাইডে আমরা আরো কিছু টার্মিনোলজি জানবো। প্রথম টার্মিনোলজি কি? জেনোটাইপ। প্রথম টার্মিনোলজি কি? জেনোটাইপ। জেনোটাইপ, জেনোটাইপ কি জিনিস? জেনোটাইপ বলছে দ্য জেনেটিক মেকআপ অফ অ্যান অর্গানিজম। দা দা জেনেটিক মেকআপ অফ অ্যান অর্গানিজম, তাকে আমরা জেনোটাইপ বলি। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি টল, এই ক্যারেক্টারটার জেনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, অর ক্যাপিটাল টি, স্মল টি। বোঝা গেল? এদেরকে আমরা কি বলবো? জেনোটাইপ বলবো। বোঝা গেল? নেক্সট হচ্ছে গিয়ে কি? ফেনোটাইপ। নেক্সট হচ্ছে কি? ফেনোটাইপ। ফেনোটাইপ, ফেনোটাইপ কাদের বলবো? The visible traits of an organism which are determined by its genes and environment. The visible trait, the visible trait, the visible traits of an organism which are determined by its gene and environment. ঠিক আছে? বোঝা গেল? তো এর এক্সাম্পল কি? ধরে নাও এই যে বললাম টল, টলের হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি আর স্মল টি, স্মল টি। এই পুরো জিনিসটাকে আমরা কি বলি? এই পুরো জিনিসটাকে আমরা বলি জেনোটাইপ। কি বলি? জেনোটাইপ, জেনোটাইপ। আর এই যে ক্যারেক্টারটা যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই নেকেড আইতে, তাকে আমরা বলি কি? ফেনোটাইপ। তাকে আমরা বলি কি? ফেনোটাইপ। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার করতে পারলাম জেনোটাইপ এন্ড ফেনোটাইপ কি। ক্লিয়ার? তো এই কয়েকটাই আমাদের টার্মিনোলজি আপাতত এই মুহূর্তে জানার দরকার ছিল। আই হোপ তোমাদের এই টার্মিনোলজি গুলো ক্লিয়ার হলো, কারণ এই টার্মিনোলজি গুলো না ক্লিয়ার হলে নেক্সট আমরা কিছু নলেজ গ্যাদার করতে পারবো না। বোঝা গেল? চলো শুরু করা যাক পরের স্লাইড। এবার হচ্ছে ইনহেরিটেড ট্রেটস। ইনহেরিটেড ট্রেটস কি বলেছে? ইনহেরিটেড ট্রেটস বলছে inherited traits are characteristics of feature that are passed from parent to offspring through gene। মানে জিনের থ্রু যে ক্যারেক্টার বা যে ট্রেট গুলো পেরেন্ট থেকে অফস্প্রিং এর মধ্যে ট্রান্সফার হয় তাদেরকে আমরা ইনহেরিটেড ট্রেটস বলছি। These traits are controlled by genetic material DNA and are transmitted across generation। এরা ডিএনএ থ্রু ট্রান্সমিটেড হয়, ডিএনএ থ্রু এক জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যায়, এবং
একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে, সেই জেনারেশন থেকে তারপরের জেনারেশনে পরপর চলতে থাকে। এক্সাম্পল অফ ইনহেরিটেড ট্রেটস যেমন আই কালার, যেটা বলেছিলাম আমি। আর চাইল্ড মে ইনহেরিট ব্রাউন, ব্রাউন আই কালার হতে পারে, ব্লু আই কালার হতে পারে, গ্রিন হতে পারে, ডিফারেন্ট আই কালার হতে পারে, তার পেরেন্টস থেকে পেতে পারে। হেয়ার টাইপ, কার্লি হেয়ার হতে পারে, ওয়েভি হেয়ার হতে পারে, স্ট্রেট হেয়ার হতে পারে, পেরেন্টস থেকে পেতে পারে। স্কিন কালার, স্কিন কালার হচ্ছে গিয়ে আই মিন ফেয়ার স্কিন কালার হতে পারে, ব্ল্যাকি স্কিন কালার হতে পারে। ব্লাড গ্রুপ, যেমন আমাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ ডিফারেন্ট, এটাও কিন্তু এক ধরনের ট্রেট, আমাদের পেরেন্টস থেকেই আমরা পাই। কারো এ হতে পারে, কারো বি, কারো এ বি, কারো ও ব্লাড গ্রুপ হতে পারে, যেটা তার পেরেন্টস থেকে সে পায়। বোঝা গেল? হাইট, কে কতটা হাইট হবে সেটাও জেনেটিক্যালি ডিপেন্ড করে। ঠিক আছে, এমন নয় যে সেই কমপ্লেন খেলে হাইট বেড়ে যায় না, কারণ ওটা জেনেটিক্যালি ডিপেন্ড করে। ঠিক আছে, কোনো কিছু খাওয়া বা না খাওয়ার উপর হাইট বাড়ে না। হ্যাঁ, কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের কিছু হরমোনাল চেঞ্জেস আনে, ফলে হাইটে হয়তো সামান্য ইনক্রিমেন্ট আসতে পারে, কিন্তু জেনুইন যে ন্যাচারাল যে হাইটটা, সেটা কিন্তু এই জিনই কন্ট্রোল করে থাকে। বোঝা গেল? এবার হচ্ছে হাউ ইনহেরিটেড ট্রেটস ওয়ার্ক। ইনহেরিটেড ট্রেটস কাজ করে কি করে? ইনহেরিটেড ট্রেটস কাজ করে জিনের থ্রু। বলছে ইউনিটস অফ হেরিডিটারি প্রেজেন্ট অন ক্রোমোজোম দ্যাট কন্ট্রোল ট্রেটস। এই জিন, জিন কি ইউনিট অফ হেরিডিটি প্রেজেন্ট ইন আ ক্রোমোজোম দ্যাট কন্ট্রোল ট্রেটস। ক্রোমোজোম এগুলো সব আগে বলা হয়েছে। স্ট্রাকচার ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ সেল দ্যাট ক্যারি জিন। হিউম্যান হ্যাভ 23 পেয়ার অফ ক্রোমোজোম or 46 ক্রোমোজোম আছে আমাদের। ডমিন্যান্ট এন্ড রিসেসিভ ট্রেট আমি অলরেডি পড়ে বুঝিয়ে দিয়েছি, লিখে বুঝিয়ে দিয়েছি। ডমিন্যান্ট ট্রেট কি এক্সপ্রেস ইভেন ইফ অনলি ওয়ান প্যারেন্ট passes the gene that is brown eyes, and recessive trait কি হবে? এক্সপ্রেস only if both parent contribute the same gene that is blue eyes। বোঝা গেল? ডমিন্যান্ট রিসেসিভ। আই হোপ ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে ভিডিওটা আবার রিভাইভ মানে ফিরে গিয়ে দেখো, ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে যাবে। এমন কোনো কঠিন ব্যাপার নয় এটা। চলো নেক্সট স্লাইডে যাই আমরা। এবার রুলস ফর ইনহেরিটেন্স অফ ট্রেটস, দ্যাট ইজ মেন্ডেলস কন্ট্রিবিউশন। মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, তিনি কি রুলস দিয়েছিলেন, যাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। তিনি পি প্ল্যান্টের ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন। কার উপর? পি প্ল্যান্ট, মোটর গাছের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। করে তিনি কিছু ফর্মুলা আমাদের দিয়েছিলেন অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ হেরিডিটি নোন এজ মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। কি মেন্ডেল এক্সপেরিমেন্টটা কি? The Mendel studied pea plant Pisum sativum, Pisum sativum pea plant কে মেন্ডেল স্টাডি করেছিলেন, because they had easily observable traits like seed color, flower color and plant height। এই ট্রেটস গুলো ইজিলি অবজারভেবল ছিল, সেই জন্য পি প্ল্যান্টের ওপর তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। আরো অনেক বেনিফিট ছিল, যেমন পি প্ল্যান্টের লাইফ সাইকেল অনেক শর্ট হয়, তো অল্প সময়ের মধ্যে অনেকবার অনেক জেনারেশনকে একসাথে এক্সপেরিমেন্টের মধ্যে আনা যেতে পারে। ঠিক আছে, পি প্ল্যান্টের অনেকগুলো হেল্প থাকার কারণে পি প্ল্যান্টকে মেন্ডেল সিলেক্ট করেছিলেন। নেক্সট কি বলেছে? হি ক্রস পলিনেটেড pea plants with constructing traits, for example tall or short। tall pea plant short filament এর মধ্যে তিনি ক্রস কানেকশন করেছিলেন, মানে ক্রস করেছিলেন বা রিপ্রোডাকশন করিয়েছিলেন, করে এক্সপেরিমেন্ট করেছিলেন। and observe, কি অবজার্ভ করেছিলেন? হাউ ট্রেটস ওয়ার পাস টু অফস্প্রিং, কিভাবে ট্রেটস গুলো অফস্প্রিং এ ট্রান্সফার হয়। হিজ ফাইন্ডিং লিডস টু দ্য থ্রি ইম্পর্টেন্ট লজ অফ ইনহেরিটেন্স। তো তিনি আলটিমেটলি তিনটে ইম্পর্টেন্ট ল দিয়েছিলেন ইনহেরিটেন্স কে নিয়ে। একটা একটা করে আমরা জানবো, কোনো তাড়াহুড়ো নেই, চলো। নেক্সট হচ্ছে গিয়ে হাউ ট্রেডস আর এক্সপ্রেস। এবার ট্রেড কি করে এক্সপ্রেস হয়েছিল? বলছে ট্রেডস আর কন্ট্রোলড বাই জিন। ট্রেডস কি জিনের দ্বারা কন্ট্রোল হয়েছিল। হুইচ আর সেকশন অফ ডিএনএ প্রেজেন্ট ইন ক্রোমোজোম। জিন কি আমি অলরেডি বলে দিয়েছি ছবি দিয়ে। জিন অ্যান্ড অ্যালিল, ইচ ট্রেট ইজ ডিটারমাইন্ড বাই আ পেয়ার অফ অ্যালিল। যেমন ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল টি স্মল টি, এগুলো পেয়ার অফ অ্যালিল দিয়ে থাকে। অ্যালিলের মধ্যে কিছু অ্যালিলের ডমিন্যান্ট হয়, কিছু অ্যালিল রিসেসিভ হয়, অলরেডি বলে দিয়েছি। রোল অফ ডিএনএ ইন ট্রেট এক্সপ্রেশন। ডিএনএ ক্যারিজ দ্য জেনেটিক কোড, আমি বলেছিলাম ডিএনএ কিছু ডেটা ক্যারি করে, জেনেটিক কোড ক্যারি করে, দ্যাট ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স। The a gene provide instruction for making protein which control traits। তো ওই জিন গুলো আলটিমেটলি প্রোটিন তৈরি করে। ছবিতে আমি দেখেছিলাম জিন থেকে প্রোটিন তৈরি হয়, যেই প্রোটিন গুলো আলটিমেটলি ক্যারেক্টারকে শো করে। প্রোটিন সিনথেসিস
and trait expression, gene direct the synthesis of protein inside the cell. These protein influence how trait is physically expressed or phenotype. বোঝা গেল? তাহলে কিরকম থাকে? একটা জিন থাকে, জিন থেকে কি তৈরি হবে? জিন থেকে প্রোটিন তৈরি হবে। প্রোটিনগুলো প্রোটিনগুলোই আলটিমেটলি কি করবে? ক্যারেক্টার শো করবে অর ফেনোটাইপ শো করবে। বোঝা গেল? যেমন ধরো কোনো ফুল ফুলের কালার ধরো কি না রেড, কোনো একটা ফুলের কালার রেড, তো কিভাবে হলো? জিন জিন সবের প্রথমে কি করবে? একটা প্রোটিন তৈরি করবে যেটা রেড পিগমেন্ট নামে একটি প্রোটিন তৈরি করবে। রেড পিগমেন্ট নামে একটি প্রোটিন তৈরি করবে। এটা কি? এটা একটা প্রোটিন। রেড পিগমেন্ট নামে প্রোটিন তৈরি করবে। এই রেড পিগমেন্টের জন্যই এই ফ্লাওয়ারটার কালার কি হবে? রেড হবে। বোঝা গেল? ফেনোটাইপ, যেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ফেনোটাইপ। বোঝা গেল? আর জিনটা কি? যেমন এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে গিয়ে জিন, এটা হচ্ছে গিয়ে জেনোটাইপ। বোঝা গেল ব্যাপারটা কি? নেক্সট, ট্রেডস অফ পি প্ল্যান্ট। পি প্ল্যান্টের যে ট্রেড গুলো আছে সেই ট্রেড গুলো চলো আমরা দেখে নিই। কটা ট্রেড আছে? 7 পেয়ার্স অফ ট্রেড আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে শেপ অফ সিড ডমিনেন্ট ট্রেড হচ্ছে গিয়ে রাউন্ড, অ্যান্ড রিসেসিভ ট্রেড হচ্ছে গিয়ে রিঙ্কেল ট্রেড। কালার অফ সিডের ডমিনেন্ট ট্রেড হচ্ছে ইয়েলো, অ্যান্ড গ্রিন কালার হচ্ছে গিয়ে রিসেসিভ। কালার অফ পডস ডমিনেন্ট হচ্ছে গ্রিন, আর রিসেসিভ হচ্ছে ইয়েলো। দেখবে তোমরা মার্কেটে গেলে পি কে কি গ্রিন কালারে দেখতে পাও, তো গ্রিন কালারে দেখতে পাও মানে মনে রাখবে ওটা ডমিনেন্ট ট্রেড। আর ইয়েলোটা দেখতে পাও না সাধারণত, ওটা রিসেসিভ ট্রেড। তার ঠিক অপোজিট হবে কালার অফ সিডটার ইয়েলোটা হচ্ছে ডমিনেন্ট, গ্রিনটা হচ্ছে রিসেসিভ। শেপ অফ পডস হচ্ছে এটা ফুল হবে, আবার কিছু কনস্ট্রিক্টেড হবে, এরকম কিছু পড দেখতে পাও তোমরা, আবার এরকম কিছু পড দেখতে পাবো মার্কেটে। তো এটা হচ্ছে ডমিনেন্ট, এটা রিসেসিভ। প্ল্যান্ট হাইট, টলটা হচ্ছে গিয়ে ডমিনেন্ট, শর্টটা হচ্ছে গিয়ে রিসেসিভ। পজিশন অফ ফ্লাওয়ার হচ্ছে অ্যাট দা লিফ জাংশন, মানে এই যে লিফের জাংশনে যে ফ্লাওয়ার হচ্ছে এটা হচ্ছে গিয়ে ডমিনেন্ট, আর একদম টিপ একদম ওপরে যে ফ্লাওয়ার হচ্ছে গাছের ওপরে এটা হচ্ছে রিসেসিভ। ঠিক আছে? ফ্লাওয়ার কালার পার্পেলটা হচ্ছে ডমিনেন্ট, হোয়াইটটা হচ্ছে রিসেসিভ। এটা এক্সামে আসে যে 7 পেয়ার্স অফ পি প্ল্যান্ট চুজ বাই মেন্ডেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। ঠিক আছে? এক্সামে কোয়েশ্চেন আসে। নেক্সট, মেন্ডেলের যে 3 ল আমি বলেছিলাম, ইনহেরিটেন্সের মেন্ডেলের 3 ল, সেই ল গুলো দেখো। প্রথম হচ্ছে ল অফ ডমিনেন্স কি বলেছে? যে ডেফিনেশন কি? যে ডেফিনেশন বলছে when two different traits or allele are inherited, only one is expressed in offspring. অফস্প্রিং এর মধ্যে একজনই এক্সপ্রেস করে, যেটাকে আমরা কি বলছি? ডমিনেন্ট ট্রেট বলছি। while the other remain hidden, যেটাকে আমরা রিসেসিভ ট্রেট বলছি। বলছে যখন দুটো ডিফারেন্ট ট্রেট, একটা অ্যালিলেরই দুটো ডিফারেন্ট ট্রেট, যেমন ক্যাপিটাল টি আর স্মল টি দুটোই যখন ইনহেরিট করে, তখন ক্যাপিটাল টির ক্যারেক্টারটাই আমরা দেখতে পাই, স্মল টির ক্যারেক্টারটা কিন্তু আমরা দেখতে পাই না। বোঝা গেল? তো ক্যাপিটাল টিটাকে আমরা কি বলবো? ডমিন্যান্ট বলবো, ডমিন্যান্ট। আর স্মল টিটাকে আমরা কি বলবো? রিসেসিভ বলবো। বোঝা গেল? নেক্সট এক্সাম্পল বলেছে when the tall plant capital T is crossed with a short plant small t all offspring in the first generation। সব এগুলো আসবে, এখন বুঝতে পারবে না জানি, একটু পরেই বুঝতে পেরে যাবে। জাস্ট এক্সাম্পলটা দেখো। জেনারেশন F1 এ কি হবে? ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে সব, মানে এটা আর এটা ক্রস করলে যত তাদের অফস্প্রিং তৈরি হবে সবাই ক্যাপিটাল টি স্মল টি হবে। তো এখানে ক্যাপিটাল টিটা ডমিনেন্ট হওয়ার জন্য এটা কিন্তু সব টল ট্রেটই দেখাবে, শর্ট বা ডোয়ার্ফ দেখাবে না। ল অফ সেগ্রিগেশন, এটা হচ্ছে সেকেন্ড ল অফ মেন্ডেল। এখানে কি বলেছে? ডিউরিং গ্যামেট ফরমেশন the two allele of traits separate and each gamete carries only one allele। বলছে গ্যামেট ফরমেশন হওয়ার সময় টু অ্যালিল ট্রেট থেকে সেপারেট হয়ে যায়, এবং এক একটা অ্যালিলকে ক্যারি করে। ফর এক্সাম্পল ইন F2 জেনারেশন, সেকেন্ড জেনারেশন, the tall T capital T maltese plant
can produce both tall and short offspring in a ratio of 3:1। সব আসবে, এখন বুঝতে পারবে না, আমি আবার এটা বোঝাবো, তো তখন বুঝে যাবে। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কি বলেছেন, যে genes for different trait are inherited independently from each other। বলছে genes for different traits are inherited independently trait গুলো inherit করে, কারো উপর depend করে না। For example, if a plant has gene for seed color yellow and green and seed shape round and wrinkle, তাহলে দুটো এখানে trait নিল, একটা seed color নিল, এখানে seed shape নিল। সিড কালারের ইয়েলোটা ডমিনেন্ট, গ্রিনটা রিসেসিভ, আর সিড শেপের রাউন্ডটা ডমিনেন্ট আর রিঙ্কেলটা রিসেসিভ। দুটো ট্রেট নেওয়া হয়েছে, দুটো ট্রেট কি করবে, ইন্ডিপেন্ডেন্টলি ইনহেরিটেড করবে, কেউ কাউকে ইন্টারফেয়ার করবে না, এটাই বলতে যাচ্ছে। দ্য ইনহেরিটেড সিড কালার ডাজ নট এফেক্ট দ্য সিড শেপ। তো এই যে ল অফ সেগ্রিগেশন, এই ল অফ সেগ্রিগেশন আমরা কোন এক্সপেরিমেন্ট থেকে পাবো, মোনোহাইব্রিড ক্রস থেকে পাবো। যখন মোনোহাইব্রিড ক্রস করব তখন কিন্তু ল অফ সেগ্রিগেশন পাবো। আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কখন পাবো, ডাইহাইব্রিড ক্রস থেকে পাবো। ডাইহাইব্রিড ক্রস থেকে আমরা কি পাবো, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা পাবো। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি মেন্ডেল মনোহাইব্রিড ক্রস। মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস কি জিনিস, বলছে monohybrid cross is a genetic cross between two organisms involve one trait with constructing character। Gregor Mendel performed monohybrid cross on pea plant Pisum sativum to study how traits are inherited from generation to the next। কিরকম করে হয়েছিল আমি দেখাচ্ছি, চল মনোহাইব্রিড ক্রসটা দেখাচ্ছি। এখানে লেখা আছে, তোমরা পড়তে পারবে, যদি তোমরা স্লাইড পরে আমার কাছে পড়ো, পাবে যখন, তখন পড়তে পারবে, আমি করে দেখাচ্ছি। চলো, এখানে করাই আছে। তো আমরা দুটো প্ল্যান্ট নিলাম, একটা জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি যেটার ফেনোটাইপ হচ্ছে গিয়ে টল, আরেকটা জেনোটাইপ হচ্ছে গিয়ে স্মল টি যেটার ফেনোটাইপ হচ্ছে কি ডোয়ার্ফ। তাহলে আমরা একটা টল প্ল্যান্ট নিলাম, একটা ডোয়ার্ফ প্ল্যান্ট নিলাম, এরা হচ্ছে পেরেন্টাল জেনারেশন, মানে এদের আমরা ক্রস করাবো, ক্রস করিয়েছি। তো ক্রস করালে এই টল প্ল্যান্টের কাছে কত ধরনের গ্যামেট পাবো, এক ধরনের গ্যামেট পাবো, সেটা কি না ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এক ধরনেরই গ্যামেট পাচ্ছি, আর এর কাছ থেকেও এক ধরনেরই গ্যামেট পাবো, যেটাকে আমরা বলছি স্মল টি। দুটো ক্রস করলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি হবে। ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে ক্যাপিটাল টি ডমিনেন্ট আর স্মল টি রিসেসিভ, সেই জন্য ক্যাপিটাল টির ক্যারেক্টার প্রকাশ পেলো কে না টল প্রকাশ পেলো। ক্যাপিটাল টি এখানে কি, ক্যাপিটাল টি হচ্ছে গিয়ে ডমিনেন্ট, ক্যাপিটাল টি হচ্ছে গিয়ে ডমিনেন্ট, আর স্মল টি হচ্ছে গিয়ে রিসেসিভ। তো ক্যাপিটাল টির ক্যারেক্টার টল এখানে কি বলে এক্সপ্রেস করলো। বোঝা গেল? এবার ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি দুটো ক্যাপিটাল, এটাকেই আমরা কি বলছি, F1 জেনারেশন বলছি, এটাকেই আমরা F1 জেনারেশন বলছি। কি এই ক্যাপিটাল টিটা, ক্যাপিটাল টি স্মল টিটাকে, এটা তো গ্যামেট, বোঝা যাচ্ছে গ্যামেট 1 এটা। এবার এই F1 জেনারেশনের সেলফ ফার্টিলাইজেশন করাবো। সেলফ ফার্টিলাইজেশন মানে বোথ ক্যাপিটাল টি আবার একটা ক্যাপিটাল টি দুটোর মধ্যে ক্রস করাচ্ছি। এবার ক্রস করি, এখান থেকে টু টাইপস অফ গ্যামেট পাবো, একটা ক্যাপিটাল টি পাবো, একটা স্মল টি পাবো। এখানে একটা ক্যাপিটাল টি পাবো, একটা স্মল টি পাবো। এবার এদের ক্রস করালে এই জিনিসগুলো পাবো। চলো আমরা করে দেখি এখানে, যে ক্যাপিটাল টি আর স্মল টি ইনটু ক্যাপিটাল টি আর স্মল টি, এখান থেকে দুটো গ্যামেট পাচ্ছি, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। আর এখান থেকেও দুটো গ্যামেট পাচ্ছি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো আমরা একটা চেকার বোর্ড বানাই, চলো চেকার বোর্ড এভাবে বানাতে হয়, তোমরাও শিখে নাও চেকার বোর্ড বানানোটা কিরকম করে শিখতে হয়। চেকার বোর্ড বানাতে হয়, ঠিক আছে। এদিকে একটা মেল, এদিকে একটা ফিমেল দিয়ে দিলাম, এখানে এইটা দিলাম, এই দুটো এইখানে দিলাম ক্যাপিটাল টি আর স্মল টি, আর এই দুটোকে এখানে দিলাম ক্যাপিটাল টি আর স্মল টি। তো হলে কি হবে, এখানে হবে কি
না ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি আর এই ক্যাপিটাল টি মিলে ক্যাপিটাল টি হলো, এই ক্যাপিটাল টি এখানে এলো, এই স্মল টিটা এখানে যাবে, ক্যাপিটাল টি স্মল টি হলো, এখানে ওই ক্যাপিটাল টিটা এখানে এলো, এই স্মল টিটা এখানে গেল, ক্যাপিটাল টি স্মল টি, এখানে এই পাশ থেকেও স্মল টি এলো, এই পাশ থেকেও স্মল টি এলো, এরকম তৈরি হলো। তাহলে এখানে কি কি তৈরি হলো? এখানে চারটে অফস্প্রিং তৈরি হলো। একজনের হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি, আরেকজনের ক্যাপিটাল টি স্মল টি, আরেকজনের স্মল টি। বোঝা গেল? তাহলে আমি এটাকেই আমরা কি বলবো? F2 জেনারেশন বলবো। কি বলবো? F2 জেনারেশন। এটা কি গ্যামেট 2 G2, আর এটা হচ্ছে গিয়ে F1 ছিল, F1। বোঝা গেল? এখানে সেটাই বলা আছে। এইবারে তুমি দেখো যে এইটা কি হবে? ক্যাপিটাল টি হলে কি হবে? ক্যাপিটাল টি হলে কি হবে? এই যে ক্যাপিটাল টি কটা আছে? আমি এখানে বললাম কি না জেনোটাইপিক রেশিও, জেনোটাইপিক রেশিও, জেনোটাইপিক রেশিও কি? ক্যাপিটাল টি আছে, রেশিও ক্যাপিটাল টি স্মল টি আছে, আর রেশিও স্মল টি আছে। ক্যাপিটাল টি কটা আছে? একটা আছে। ক্যাপিটাল টি স্মল টি কটা আছে? দুটো আছে। ক্যাপিটাল টি স্মল টি কটা আছে? একটা আছে। তাহলে জেনোটাইপিক রেশিও কি হলো? 1:2:1। বোঝা গেল? ঠিক একইভাবে ফেনোটাইপিক রেশিও বের করতে হবে। কি রেশিও? ফেনোটাইপিক রেশিও, ফেনোটাইপিক রেশিও, ফেনোটাইপিক রেশিও, ফেনোটাইপিক রেশিও কি করে পাবো? যে ফেনোটাইপিক রেশিও কি ছিল? টল ইজ টু ডোয়ার, টল ইজ টু ডোয়ার। টল কে কে হবে? টল হবে ক্যাপিটাল টি হবে টল, অথবা কি হবে? ক্যাপিটাল টি স্মল টিও টল হবে, আর ডোয়ার শুধু স্মল টি হবে। তো কটা ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি মিলে কটা আছে? 1 2 3, তিনটে আছে। তার মানে এখানে হবে 3, আর এখানে হবে কি? কটা আছে? এটা 1 আছে। তাহলে হবে 3:1 হচ্ছে গিয়ে ফেনোটাইপিক রেশিও। বোঝা গেল? এইটা হচ্ছে গিয়ে মনোহাইব্রিড ক্রস। আই হোপ এই স্লাইডটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এটা আরেকবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো ওই একই জিনিসই বলেছে এখানে, ক্যাপিটাল টি টল প্ল্যান্ট, এখানে একটা ডোয়ার্ফ প্ল্যান্ট, এখান থেকে গ্যামেট পাবো ক্যাপিটাল টি, এখানে গ্যামেট পাবো স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি এসে গেল, তাহলে টল প্ল্যান্ট টি পাবো। দেখো দুটোই টল প্ল্যান্ট পেয়েছি, তাদেরকে আবার সেলফ ফার্টিলাইজেশন করেছি, করে কি একটা ক্যাপিটাল টি দুটো ক্যাপিটাল টি স্মল টি, একটা স্মল টি পাবো। তার মানে দেখো তিনটে লম্বা প্ল্যান্ট হলো, মানে তিনটে টল প্ল্যান্ট হলো, একটা ডোয়ার্ফ প্ল্যান্ট হলো। বোঝা গেল? তিনটে টল প্ল্যান্ট হলো, একটা ডোয়ার্ফ প্ল্যান্ট হলো। 3:1 আমরা বলেছিলাম ফেনোটাইপিক রেশিও। দেখো ফেনোটাইপিক রেশিও টল ইজ টু ডোয়ার্ফ কি 3:1, আর জেনোটাইপিক রেশিও ক্যাপিটাল টি স্মল টি সমান 1:2:1। বোঝা গেল ব্যাপারটা কি? এই হলো মনোহাইব্রিড ক্রস। ক্লিয়ার? মনোহাইব্রিড ক্রস। তো এখানে আমি আরো একটা মনোহাইব্রিড ক্রস অন্য কিছুর উপর দিয়েছি, যেমন পিঙ্ক ফ্লাওয়ার। পিঙ্ক ফ্লাওয়ার কে ক্যাপিটাল পি ধরেছি, হোয়াইট ফ্লাওয়ার কে স্মল পি ধরেছি। F1 জেনারেশনে সব ক্যাপিটাল পি স্মল পি হয়েছে, মানে সবাই পিঙ্ক হবে, কারণ পিঙ্কটা ডমিনেন্ট হোয়াইটের ওপর। তো এরপর F1 জেনারেশনে সেলফ ফার্টিলাইজেশন করেছি, সেলফ ফার্টিলাইজ F2 জেনারেশন পেয়েছি, একটা ক্যাপিটাল পি, দুটো ক্যাপিটাল পি স্মল পি, একটা স্মল পি। তো 1:2:1 হলো, বা এই দুটো মিলে হবে 3:1। বোঝা গেল? 3:1 বা 1:2:1। বোঝা গেল? এটা হচ্ছে জেনোটাইপিক রেশিও GR, আর এটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও PR। নেক্সট আমরা দেখব ব্যাকক্রস। ব্যাকক্রসও খুব ইন্টারেস্টিং জিনিস একটা। ব্যাকক্রস কি বলেছে? ব্যাকক্রস হচ্ছে গিয়ে a backcross is a type of genetic cross in which an offspring F1 generation is crossed with one of its parents organism or an individual genetically similar to the parent. This is done to study inheritance pattern.
and determine the genotype of an individual। তাহলে ব্যাক ক্রস কেন করা হয় না, জেনোটাইপ অফ এন ইন্ডিভিজুয়াল কি সেটা জানার জন্য ব্যাক ক্রস করা হয়। তো চলো আমরা ব্যাক ক্রস কে দেখি, করে দেখাবো, সব বুঝতে পারবে, এখন কিছু মাথায় ঢুকছে না, যখন করে দেখাবো সব বুঝতে পারবে। টাইপ অফ ব্যাক ক্রস কি, একটা ডমিন্যান্ট ব্যাক ক্রস বলছি আর একটা রিসেসিভ ব্যাক ক্রস বলছি, যেটা টেস্ট ক্রস বলছি। ডমিন্যান্ট ব্যাক ক্রসে আমরা কি করি, তো ব্যাক ক্রস জিনিসটা কি চলো আমরা দেখে নিই। দেখো ব্যাক ক্রস, ব্যাক ক্রস, ব্যাক ক্রস মানে পেছনে গিয়ে ক্রস করব, আমরা পিছিয়ে ক্রস করব। কিরকম করে, যেমন আমি এখানে বললাম একটা ক্যাপিটাল টি ইনটু স্মল টি, এদের মধ্যে এখান থেকে পেলাম কি ক্যাপিটাল টি, এখান থেকে পেলাম স্মল টি, এদের মধ্যে ক্রস করলে হবে কত না ক্যাপিটাল টি স্মল টি হলো, বলা গেল। তো এটা হচ্ছে F1 প্রজেনি, এটা F1 প্রজেনি, এটা হচ্ছে G1, এটা G1, আর এটা হচ্ছে গিয়ে প্যারেন্ট ওয়ান, তাই তো। এইবার ব্যাক ক্রস বলছে এই ক্যাপিটাল টি স্মল টি কে যদি ঘুরে গিয়ে এই ক্যাপিটাল টির সাথে ক্রস করা হয়, অথবা স্মল টির সাথে ক্রস করা হয়, তাহলে ব্যাক ক্রস হবে কি, ব্যাক ক্রস দু ধরনের হবে। এই ক্যাপিটাল টি স্মল টির সাথে আমি যদি ক্যাপিটাল টির ক্রস করি, অর অর আমি যদি ক্যাপিটাল টি স্মল টির সাথে ঘুরে গিয়ে স্মল টি মানে পেরেন্টের ক্রস করছি, দেখো F1 এর সাথে পেরেন্টের ক্রস করছি, ব্যাকে গিয়ে এই ক্রস করার জন্য একে ব্যাক ক্রস বলছি। বোঝা গেল। এই ব্যাক ক্রসে কি তৈরি হবে, এই ব্যাক ক্রসে তৈরি হবে কি দেখো, এই ব্যাক ক্রসে তৈরি হবে দুটো মিলে হবে ক্যাপিটাল টি, এটা মিলেও হবে ক্যাপিটাল টি, এটা মিলে হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা মিলে হবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এরা তো টল হলোই, কিন্তু এরাও তো টল হলো, তাই না। তার মানে এখানে জেনোটাইপিক রেশিও যদি আমি জিজ্ঞেস করি, তাহলে ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি হলো সমান, এটা হচ্ছে কি 2:2 ইজিক্যাল টু 1:1 বেরিয়ে গেল। আর ফেনোটাইপিক রেশিও যদি আমি জিজ্ঞেস করি এখানে, টল ইজ টু ডোয়ার্ফ বা টল, সবই তো টল এখানে আছে, ফেনোটাইপিক রেশিও সবই টল, তাহলে এর কোনো রেশিওই হবে না, এটা হচ্ছে কি 1 হবে 1, সবাই টল। বোঝা গেল। কিন্তু যদি এই ব্যাক ক্রসটাকে করি, এই ব্যাক ক্রসটাকে করলে কি হবে, এই ব্যাক ক্রসটাকে করলে কি হবে, এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে, এটার সাথে এটাকে যখন করব ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে, এটার সাথে এটাকে যখন করব স্মল টি হচ্ছে, এটার সাথে এটাকে যখন করব স্মল টি হচ্ছে। তাহলে এখানে দেখো দুটো ক্যাপিটাল টি স্মল টি, দুটো স্মল টি হচ্ছে। তো এখানেও কিন্তু জেনোটাইপিক রেশিও যদি আমি বলি, তাহলে হবে ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি সমান 2:2 সমান কি হবে 1:1। এখানেও জেনোটাইপিক রেশিও 1:1 এসছে, কিন্তু ফেনোটাইপিক রেশিওটা লক্ষ্য করো, ফেনোটাইপিক রেশিওটা কিন্তু ডিফারেন্ট আসবে, টল ইজ টু ডোয়ার্ফ আসবে, টল ইজ টু ডোয়ার্ফ, কারণ ক্যাপিটাল টি স্মল টি টল, সেটা দুটো আছে, আর ডোয়ার্ফ কটা আছে স্মল টি দুটো, মানে এটা এখানে কিন্তু ফেনোটাইপিক রেশিওটাও 1:1 এলো। বোঝা গেল। তো এই ব্যাক ক্রসটাকেই আমরা আরেক নামে কি বলবো, টেস্ট ক্রস বলবো। কি বলবো, টেস্ট ক্রস বলবো। এটা বোথ ব্যাক ক্রস অ্যান্ড টেস্ট ক্রস। কি এটা, এটা বোথ ব্যাক ক্রস অ্যান্ড টেস্ট ক্রস, এটা কিন্তু এটা অনলি ব্যাক ক্রস, এটা অনলি ব্যাক ক্রস। বোঝা গেল, এটা অনলি ব্যাক ক্রস। তো তাহলে টেস্ট ক্রস কখন বলবো, যখন আমরা দেখছি F1 প্রজেনির সাথে হোমোজাইগাস রিসেসিভ পেরেন্টের ক্রস করাচ্ছি, দেখো হোমোজাইগাস রিসেসিভ পেরেন্টের ক্রস করাচ্ছি, তখন সেটাকে আমরা সেই ব্যাক ক্রসকে আমরা টেস্ট ক্রস বলবো। আর যখন F1 প্রজেনির সাথে এমনি পেরেন্টের ক্রস করাচ্ছি, হোমোজাইগাস ডমিনেন্টের ক্রস করাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলবো, অনলি
ব্যাক ক্রস বলবো। বোঝা গেল ব্যাপারটা কি? এই হলো টেস্ট ক্রস অ্যান্ড ব্যাক ক্রসের ফান্ডা। এবার কি বলছে, ইম্পর্টেন্ট অফ ব্যাক ক্রস কি, হেল্পস ইন জেনেটিক অ্যানালাইসিস টু ডিটারমাইন আননোন জেনোটাইপ। আননোন জেনোটাইপ, দেখো এখানে আননোন জেনোটাইপ কি করে আমি পেলাম, যে এইটা যদি ক্যাপিটাল টি স্মল টি না হতো তাহলে কিন্তু এই স্মল টি আসতো না, এই স্মল টি কিন্তু আসতো না। তাহলে স্মল টি এসেছে, তার মানে এই F1 প্রজাতিতে নিশ্চয়ই ক্যাপিটাল টি স্মল টি এর আছে। কিন্তু এটা তো টল, এর তো ফেনোটাইপ কি, ফেনোটাইপ তো টল। টল দেখে তো আর বুঝতে পারবে না যে এটা whether ক্যাপিটাল টি অর ক্যাপিটাল টি স্মল টি, কি বুঝবে? কিছুই বুঝতে পারবে না, তাই না? তো ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি, সেটা করতে গেলে কি করতে হবে, এই টেস্ট ক্রসটি করতে হবে। টেস্ট ক্রস করলে বা ব্যাক ক্রস করলে তবেই বুঝতে পারবে কি, যে এইটা জেনোটাইপ ক্যাপিটাল টি ছিল নাকি ক্যাপিটাল টি স্মল টি ছিল। বোঝা গেল আমারটা কি? Used in plant and animal breeding for desirable traits, help study Mendelian inheritance and confirm the law of segregation. দেখেছো? তাহলে মনোহাইব্রিড ক্রস থেকে আমরা ল অফ সেগ্রিগেশন পেলাম, আমি বলেছিলাম মনোহাইব্রিড ক্রস থেকে আমরা ল অফ সেগ্রিগেশন পাবো এবং পেলাম। ক্লিয়ার? তো এই হলো টেস্ট ক্রস এন্ড ব্যাক ক্রসের ফান্ডা। বোঝা গেল? তাহলে আমি এখানে আরেকটা দেখাচ্ছি, যে যদি আমরা তো ওখানে কি করলাম, যে বললাম F1 প্রজাতিটা ক্যাপিটাল টি নাকি ক্যাপিটাল টি স্মল টি, কি করে বুঝবো? তো আমরা ক্যাপিটাল টি স্মল টি দিয়ে তার সাথে হোমোজাইগাস যে রিসেসিভ ক্যারেক্টারের ক্রস করিয়েছি, এটা আমরা করিয়ে দিয়েছি। কিন্তু আমরা যদি ক্যাপিটাল টির সাথে এটার ক্রস করাই, তাহলে কি হবে, অল যে প্ল্যান্ট সে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাবে, মানে কি হবে, টল হয়ে যাবে। বোঝা গেল? টল হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তো এটা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কি, যে যদি ক্যাপিটাল টি হয় তাহলে প্রজেনিতে সবাই টল আসবে, যদি ক্যাপিটাল টি স্মল টি হয় তাহলে 50% কি হবে, 50% টল হবে আর 50% ডোয়ার্ফ হবে। 50% টল হবে, 50% কি হবে না ডোয়ার্ফ হবে। বোঝা গেল ব্যাপারটা কি? আই হোপ এটা তুমি বুঝতে পারলে, তোমরা বুঝতে পারলে। এখানে ইনকমপ্লিট ডমিনেন্স আছে, আরো অনেক আছে। এই মাত্র 19টা স্লাইড, মানে 19 স্লাইড হয়েছে, টোটাল 36 স্লাইড আছে এই চ্যাপ্টারের। আজকে এতটা পর্যন্তই ক্লাস থাকবে, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী আলোচনাটা করব। ওকে, আশা করছি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছো ঠিক মতো ভাবে, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আবার পুনরায় দেখো, আবার গিয়ে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, এবং বিনা স্কিপ করে দেখো। খুবই ইজি জেনেটিক্স। অনেকে জেনেটিক্সে কঠিন বলে বা টাফ বলে, জেনেটিক্স কিন্তু টাফ নয়, বুঝতে পারলে জেনেটিক্স ভেরি ইজি and very interesting. So I hope today's class actually give you more excitement and more knowledge. Okay, তো আজকে এতটাই, সবাই ভালো থাকবে and দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আর যদি তোমরা আমার কাছে অফলাইনে পড়তে চাও তাহলে আসবে, অফলাইনে আমাদের প্র্যাকটিক্যালের বন্দোবস্ত আছে, প্র্যাকটিক্যাল আমরা করাবো। এছাড়াও ডিজিটাল ক্লাসরুম আছে, প্রজেক্টরের মাধ্যমে আমরা পড়াশোনা করা হবে। তো অনেক ফেসিলিটি আছে অফলাইনের মধ্যে। আরো অনেক ইভালুয়েশনের ব্যাপার আছে, যেমন এক্সাম, অনেক এক্সাম নেওয়া হয়, মোর দ্যান 50 এক্সাম নেওয়া হয় পুরো মানে ইয়ারে, এবং পার ডে ডেলি হচ্ছে কি এমসিকিউ অ্যাসেসমেন্ট দেওয়া হবে টেলিগ্রামে। আমার কাছে অ্যাডমিশন নিলে আমি কিন্তু এই মানে যাকে বলে বেনিফিট গুলো আমি তোমাদের দিতে পারবো। তো যারা যারা মনে করছো যে আমার কাছে পড়বে, তারা ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু সিট ফিল আপ হয়ে যাচ্ছে। ওকে, তো চলো আজকে এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।